শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ৫টি উপজেলার মধ্যে ২টি উপজেলা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশিরভাগ এলাকা থেকে পানি দ্রুত নামছে, তবে নিচু এলাকা এখনও বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে। দুর্ভোগে বানভাসীরা। খাদ্যপানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার পানিতে ডুবে মোট ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর ঝিনাইগাতির মহারশি দিয়ে ভেসে এসেছে এক ভারতীয় নাগরিকের লাশ। নালিতাবাড়ী তিনানি সড়কের একটি অংশের ঢলের স্রোতে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ত্রাণ কাজে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া ছাত্র সমন্বয়কদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ত্রাণ কাজ পরিচালনা করছে। বন্যা কবলিত এলাকায় ২৪২ প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে আবুল হোসেন নামে এক তৈরি পোশাক কারখানা শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ৪৩২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করেন নিহত তৈরি পোশাকের শ্রমিকের স্ত্রী লাকি আক্তার। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট এবং গুলি বর্ষণ করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে সাভারে আন্দোলন চলাকালে গুলি করে আল আমিন নামে এক শিক্ষার্থীকে হত্যা প্রচেষ্টার ঘটনায় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ ২৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আল আমিনের মা জেসমিন বেগম বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন। তরুণরা যেন সাংবাদিকতায় আগ্রহী হয়, সেজন্য গণমাধ্যম সংস্কারে কাজ করবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে প্রেস ক্লাবে আলোচনায় তিনি বলেছেন, শুধু মালিক সম্পাদক পক্ষের সাথে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সাথে ধাপে ধাপে আলোচনা করা হবে। আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা, মেধাবীরা আগ্রহী হয় এই পেশাটাকে, যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো, ভাবা হইতো সমাজে, সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি। তো সেই যে জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার, এবং আমরা যে মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি, সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ৫টি উপজেলার মধ্যে ২টি উপজেলা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। উন্নতি হয়েছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতিও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শেরপুর থেকে নামছে বানের পানি, কিছুটা স্বস্তিতে বানভাসীরা। বৃষ্টি না হয় শেরপুর, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশিরভাগ এলাকা থেকে দ্রুত নামছে পানি। নালিতাবাড়ী তিনানি সড়কের একটি অংশ ঢলের স্রোতে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে নিচু এলাকার বন্যার পানি নামছে ধীর গতিতে। তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলের জমি। এখন একটু কম আছে আর কি পানিটা এখন, কিন্তু কিছু কিছু জায়গায় আছে এখনো প্রচুর পরিমাণ পানি আছে, যেগুলো জায়গা আর কি নামা জায়গা আছে, এই জায়গাগুলো পানিবন্দী মানুষ এখন অনেক কষ্টে আছে। বন্যার পানি কমে গেছে, কমাতে ধরেন সবাই মাছ মারতেছে আর কি। ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হালুয়ারঘাটের বেশ কিছু এলাকায় অবনতি হচ্ছে। উজানের পানি নিম্নাঞ্চলে আসতে শুরু করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে হালুয়াঘাটে লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেকে খাবারের সমস্যা আছে, রান্না বান্না করতে পারতেছে না, পাকঘরে পানি। আমার গড় ভাঙ্গা হয়ে যাচ্ছে, আমি স্কুল করে আয় করছি, গড়টা ভাঙ্গা হয়ে যাচ্ছে। আসলে আমরা এনে আইছি ৩-৪ দিন ধরে, কতদিন যে তাহলে লাগে এটা তার শেষ নাই। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানতে এখন যাচ্ছি শেরপুরে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি কাকন রেজা। কাকন, শেরপুরে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা রোদের মধ্যে লাইভ দিচ্ছি, লাইভে আছি রোদে। তো এ দেখেই বোঝা যায় যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ধীরে বলা যায় না, খুব দ্রুত গতিতেই উন্নতি হচ্ছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা নিম্নাঞ্চল বলে শেরপুরে। এই বিস্তীর্ণ এলাকা দেখেন, আমার পেছনে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
কিন্তু এই এলাকাটাতে প্রতি বছরই বর্ষার সময় পানি থাকে। এইবার একটু হয়তো বেশি, কিন্তু এই পানিটাও স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে, এই পানিটাও তারা ঠিক আশা করছে 2-1 দিনের মধ্যেই নেমে যাবে। তবে বন্যা পরিস্থিতি এদিকেও ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলার উন্নতি হওয়ার পরেও এই পানিগুলো যেখানে নামছে শেরপুরের দুটো জায়গা, বিশেষ করে শেরপুরের দুটো ইউনিয়ন, পাকুড়িয়া ইউনিয়ন এবং গাজীর খামার ইউনিয়নে পানি নিম্নাঞ্চলে, ওই নিম্নাঞ্চলে পানি বাড়ছে। সেখানে কিছুটা দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতি। আশা করছি যে আমরা 5-7 দিনের মধ্যেই এই পানি নেমে যাবে। আর ত্রাণ তৎপরতা এখানে চলছে ভাবে, প্রশাসন, সেনাবাহিনী বেসরকারি সংস্থার মধ্যে আশ্রয় ফাউন্ডেশন কাজ করছে ত্রাণের জন্য কাজ করছে, ছাত্র সমন্বয়করা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করছে। এখান থেকে কৃষি অধিদপ্তর জানিয়েছে তাদের 700 একরের উপর 700 হেক্টরের উপর জমিতে ধানের জমি তাদের পানির নিচে। তারা আশা করছে যদি 2-1 দিনের মধ্যে পানি নেমে যায় তাহলে ধানের খুব একটা ক্ষতি হবে না। কিন্তু এখানে ক্ষতির যেটা দাঁড়িয়েছে সেটা হলো সবজি ক্ষেতের প্রচন্ড ক্ষতি হবে। আমাদের এই অঞ্চলটা সবজি চাষের জন্য বিখ্যাত, যার ফলে এই বন্যায় এই অঞ্চলে সবজি চাষের ব্যাপক ক্ষতি হতে পারে, এটা ধারণা করছে কৃষি অধিদপ্তর। আমার কালকেও কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে, তারা বলেছে যে তারা সমন্বয় করছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা ছিল তারা শুকনা খাবার সরবরাহ করছে। এই ছিল জসিন্তা আমাদের শেরপুরের আজকের বন্যা পরিস্থিতি। দর্শক, এখন যাচ্ছে ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব আলী। আয়ুব, হালুয়াঘাট এলাকার নিচু এলাকাগুলোর অবস্থা কেমন আমাদেরকে বলবেন? জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত বৃহস্পতিবার থেকে এখানে তুমুল বর্ষণ হচ্ছে এবং বর্ষণের পাশাপাশি কিন্তু পাহাড়ি ঢলের কারণে এখানে নেতানী নদীর বাঁধ ভেঙে গেছে কয়েক স্থানে যাওয়ার পরে। এই যে বাঁধ ভেঙে যাওয়ার পরে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং প্রথম দিকে ধোবারাতে বন্যার অবস্থা খুবই খারাপ ছিল। এখন 2-3 ইউনিয়ন কিছুটা এই বন্যা কবলিত মানুষজন একটু স্বস্তিতে আছে। আর এই পানি ধীরে ধীরে নিচের দিকে আসছে এবং এখন কিন্তু আমি হালুয়াঘাটে আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হালুয়াঘাটে যে একটা আশ্রয় কেন্দ্র, এখানে 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো খুলে দেওয়া হয়েছে। এখানে সরকারিভাবে মুড়ি, চিরা, মোমবাতি এগুলো দেওয়া হয়েছে। তবে যে পরিমাণ সহায়তা এখানে দেওয়া হয়েছে তা আশ্রয় প্রার্থীদের জন্য যথেষ্ট নয়। তারা বলছেন যে আরও সহায়তার প্রয়োজন আছে। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি পর্যায়ে দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছুক্ষণ আগে এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, উনিও দলের পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করছেন। তবে এখানে আশ্রয়প্রার্থী 200 জনের মধ্যে আমি নারী পুরুষ অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আমাদের আরও সহায়তা দরকার, কারণ আমরা 3-4 দিন যাবত এখানে আছি, আমাদের বাড়িঘর পড়ে গেছে পানিতে, আমাদের আশ্রয় নেওয়ার জায়গা নেই এবং তারা অনেকেই বলছে যে এই বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমাদেরকে সঠিকভাবে সম্পৃক্ত করা হয় এবং এর জন্য তারা প্রথমে যেটা বলেছেন, নিম্ন আয়ের মানুষ এবং গরিব মানুষ, তারা বলছেন যে আমাদের ঘর বাড়ি সব পানির তরে ভেসে গেছে, আমাদের এই বাসস্থানের জন্য ব্যবস্থা করা হয়। আর আমি প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা বলছে ওনারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করছেন এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা থাকবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে সরকারিভাবে তারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে। জসিন্তা। কোটা বাতিল করে লটারির মাধ্যমে সাধারণ মানুষের জন্য সরকারি জমি বরাদ্দের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর মতিঝিলে বিশ্ব বসতি দিবসের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজুকের স্বচ্ছতা ও জবাবদিহিতার কমতি রয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সুউচ্চ অট্টালিকা আর ঘন বসতিপূর্ণ এ রাজধানীতে সবুজের ছাপ ধূসর। প্রায় 2 কোটি জনসংখ্যার এ শহর দখল দূষণের কারণে হারিয়েছে তার বসবাসযোগ্যতা, যার দায় নগরীর উন্নয়ন সংস্থারও কম নয়। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে 39তম বিশ্ব বসতি দিবস। ঢাকার অধিকাংশ বসতি অপরিকল্পিত থাকায় দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী। এক্ষেত্রে রাজুকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এরশাদ সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল,
রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো, আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। রাজুকের যে বোর্ডটা আছে আমি মনে করি এইখানে আসলে ইনক্লুসিভনেসের দরকার আছে। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায়? কোটায় রাজুকের প্লট বরাদ্দ নেয়ার কড়া সমালোচনা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। তিনি বলেন, কোটা পদ্ধতি বাতিল করে নিম্ন আয়ের মানুষের জন্য তা উন্মুক্ত করা উচিত। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করব। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে রাজুক সহ সব নগর উন্নয়ন সংস্থার সংস্কার কাজ হাতে নেওয়ার কথা জানান উপদেষ্টারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলার অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়ই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যার পরদিন 19 জনকে আসামি করে মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, কোনো পূজা মণ্ডপে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। আগামীকাল থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ও বিজেপি টহল শুরু করবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অপতৎপরতার কোনো সুযোগ নাই। দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, গত 2 মাসে কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি অন্তর্বর্তী সরকার। জনগণের সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বলে মনে করেন জয়নুল আবদিন। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, গুম খুনের রাজনীতি করেছে আওয়ামী লীগ, তাই দলটিকে নিষিদ্ধেরও দাবি জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও দাবি জানান অন্যান্য বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে, সাথে সাথে এইটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত আছে। সপ্তাহের দ্বিতীয় দিনে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সকাল থেকে লেনদেন হওয়া 396টি কোম্পানির মধ্যে দাম কমেছে 287টির, বেড়েছে 61টির, আর অপরিবর্তিত আছে 48টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দরপতনের প্রভাবে সূচকও নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই
এক্স এখন পর্যন্ত 40 পয়েন্ট কমে 5,337 পয়েন্টে অবস্থান করছে। এর আগের সপ্তাহে প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের পতনের মধ্যেও লেনদেন কিছুটা বেড়েছিল। 7 দিনে 411 টন 300 কেজি ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয়েছে। বাংলাদেশে এইসব ইলিশ মাছ 1800 টাকা কেজি দরে বিক্রি হলেও ভারতে রপ্তানি করা হচ্ছে $10 বা 1200 টাকা করে। আনন্দবাজার পত্রিকা বলছে, এবার যে ইলিশ ভারতে আসছে তা ইউনুসের ইলিশ। দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের মানুষের পাতে পদ্মার ইলিশ তুলে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার 21 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বেনাপোল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পেট্রাপোল হয়ে ট্রাকে করে বাক্সবন্দি ইলিশ ভারতে পৌঁছে যাচ্ছে। পরিসংখ্যান বলছে 26 সেপ্টেম্বর 20টি ট্রাকে 55 টন, শনিবার 15টি ট্রাকে 45 টন, রোববার 6টি ট্রাকে 19 টন, সোমবার 30টি ট্রাকে 89 টন, মঙ্গলবার 23টি ট্রাকে 70 টন, বৃহস্পতিবার 30টি ট্রাকে 92 টন, 5 অক্টোবর 13টি ট্রাকে 42 টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বাংলাদেশের 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠান গড়ে 50 টন করে ভারতের কাছে ইলিশ রপ্তানি করতে পারবে। মোট 2420 টন ইলিশ ভারতে এবার রপ্তানি করা যাবে বলেও নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ। 9 অক্টোবর শুরু হবে মনোনয়ন বিলি। 20 অক্টোবর প্রার্থিতা চূড়ান্তকরণ করা হবে। পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী 26 অক্টোবর হবে বাফুফের নির্বাচন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর 2টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ। নির্বাচনী তফসিল অনুযায়ী 9 থেকে 12 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ 14 ও 15 অক্টোবর বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 16 অক্টোবর বিকেল 3টা থেকে। আপত্তি দাখিল 17 অক্টোবর বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। 20 অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করা হবে। বাফুফে নির্বাচন উপলক্ষে কোনো শোভাযাত্রা বা মিছিল এর আয়োজন করা যাবে না এবং কোনো মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমর্থক গোষ্ঠী অথবা অন্য কোনো ব্যানারে কোনো এক বা একাধিক প্রার্থীর পক্ষে প্রচারণা করা যাবে না। হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাবেক সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শিউলি আজাদকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাগত সাম্য এই রায় দেন। রোববার ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতারের পর আজ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 2021 সালে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে গুলিতে লিটন মিয়া নিহত হয়। এ ঘটনায় 2024 সালে 67 জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। ওয়েস্টবোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে মুক্ত সাংবাদিকতার চর্চায় সাংবিধানিক এবং কাঠামোগত সংস্কারের দাবি জানান বক্তারা। মেজবা হাসানের রিপোর্ট। নিশ্চয়ই এক এক রকম অভিজ্ঞতা যারা মাঠ পর্যায়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও গণমাধ্যমকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেমন বশীভূত করে রেখেছিল, তেমনি মালিক পক্ষের নানামুখ চাপে মুক্ত সাংবাদিকতা করতে পারেনি দেশের গণমাধ্যমগুলো। রয়েছে অন্যায্য বেতন কাঠামো থেকে শুরু করে লেজুড়বৃত্তি সহ নানা অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের এই অবস্থা কিভাবে উত্তরণ সম্ভব তা নিয়ে এই আলোচনা ছিল মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের। সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য সবার আগে প্রয়োজন নিরাপত্তা নিশ্চিত ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা। অভিযোগ করেন, বেতন কাঠামো সহ বিভিন্ন বিষয়ে মালিকপক্ষের দুর্বৃত্তায়ন মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে। একটা মিডিয়া মালিকের একটা পত্রিকার বেশি থাকতে পারবে না। তারপরে আপনার কালো টাকার মালিকদেরকে মিডিয়াতে আসার পথ বন্ধ কিভাবে করা যায়? আপনি কালো মিডিয়ার জায়গায় বন্ধ না করেন, আপনি কালো টাকার জায়গায় তাকে ধরেন, তার যে অর্থনৈতিক অপরাধ তা দিয়ে ধরেন। আমরা কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে, মালিকানার লাইসেন্সের মাধ্যমে ক্লায়েন্ট তৈরি করে নিচ্ছি। এইখানে আমরা অনেক ধরনের সংস্কারের কথা বলছি, শেষ পর্যন্ত গিয়ে আমরা মালিকানার সংস্কারের কথা বলছি, কিন্তু বাংলাদেশের মিডিয়া ইকোনমি কন্ট্রোল করে কিন্তু গুটি কয়েক বিজ্ঞাপনী সংস্থা। দেশের যে কোনো পত্রিকায় কি ছাপা হবে না হবে তা যেমন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তেমনি আরও বেশি ছিল
বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ, সেটা কিন্তু আমরা কখনোই চিন্তার মধ্যে আনিনি। মিডিয়ার জায়গাটা কোথায় হওয়া উচিত, মিডিয়া ফ্রিডমটা আমরা কিভাবে সমুন্নত রাখবো, সেটার ব্যাপারে সবাই মিলে আলাপ করি। তথ্য উপদেষ্টা জানান, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা চলছে। খুব দ্রুতই সংস্কারের কাজ শুরু হবে। সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত ও তরুণদের আগ্রহী করে গড়ে তোলার কথা জানান উপদেষ্টা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেশের অন্যান্য জেলার মতো বগুড়া, চাঁদপুর এবং শরীয়তপুরেও উৎসবকে ঘিরে চলছে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রঙের শেষ আঁচড় এবং মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আর সময় নেই, বুধবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই ভক্তদের হাতে প্রতিমা তুলে দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বগুড়ার মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে। পূজা আয়োজন নিয়ে প্রথম দিকে শঙ্কা থাকলেও এখন আর শঙ্কা নেই বলেন আয়োজকরা। এবছর জেলায় 534টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা বিগত বছরের তুলনায় কম। গতকাল মহালয়ার ভিতর দিয়ে আমাদের পূজার উৎসব শুরু হয়ে গেছে। মা আমাদের দোলায় আসছে এবং আগামী 9 তারিখ থেকে আমরা এই উপাসনা করব, মায়ের উপাসনা করব। যে পূজাটি উদযাপন করতে যাচ্ছি আমরা, এই পূজাটা আসলে সার্বজনীন পূজা, সবার জন্য এই পূজা, সবার কল্যাণের জন্য এই পূজা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চাঁদপুর শহর সহ পুরো জেলায় এখন সাজ রব। এবছর চাঁদপুর জেলায় 221টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে মনের মাধুরী দিয়ে শিল্পীরা গড়ে তুলেছেন প্রতিমা। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং আর্মি তাদের সাথে যৌথ মিটিং করেছি আমরা, এবং সেই মিটিংয়ে সবাই আশ্বাস দিয়েছে শান্তিপূর্ণভাবে পুজো হবে। শরীয়তপুরে 6টি উপজেলায় 102টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। বৃষ্টির কারণে পিছিয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে প্রতিমা প্রস্তুত সম্পন্ন হবে আশা করছেন শিল্পীরা। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার। যেখানে অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠী, এরপর 13 অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী দুর্গোৎসব শেষ হবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দুর্গাপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে রসিক রায় জিউ মন্দির এলাকায় 144 ধারা জারি করার পরেও সনাতন ধর্মাবলম্বীরা পূজার আয়োজন করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় ওই এলাকার সনাতন এবং ইসকন অনুসারীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ইউএনও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। সভায় রসিক রায় জিউ মন্দির এলাকায় 144 ধারা জারি মেনে চলার আহ্বান জানানো হয় এবং সনাতন ধর্মাবলম্বী এবং ইসকন অনুসারীদের পার্শ্ববর্তী মাঠে পৃথকভাবে পূজা করার সিদ্ধান্ত দেওয়া হয়। চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটি সহ 9 দফা দাবিতে ঢাকার ধামরাইয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকেরা। সকালে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। প্রায় আধা ঘন্টা পর সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেন তারা। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকেরা স্থায়ীকরণের জন্য প্রতিষ্ঠানের কাছে দাবি করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। 3 মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকেরা বর্ধিত বেতন পাননি। তাই আজ তারা 9 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। অপরদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে জিরানি এলাকা অবরোধ করে রেখেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
শহীদ আবু সাইদ সম্পর্কে কটূক্তি এবং প্রধান উপদেষ্টার সমালোচনা করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতা বাসু মুর্মিকে আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবু সাইদের বড় ভাই রমজান আলী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন তার ভাই আবু সাইদ। ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, প্রশাসনে কর্মরত থেকে কিভাবে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন একজন ম্যাজিস্ট্রেট, তাকে শুধু ওএসডি নয় আইনের আওতায় আনতে হবে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখানকার মেরিন ক্যাডেটরা আইএমও নির্দেশনা অনুযায়ী দেশি বিদেশি জাহাজের সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনের অতিরিক্ত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও দক্ষ জনবল তৈরি না করা, সঠিক ব্যবস্থাপনা না থাকা সহ নানা অসন্তুষ্টির কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নার, যেটা আমরা অনেকেই চিন্তা করি না, আমরা শুধু মনে করি যে এক্সপ্যাট্রিয়েট রেমিটেন্স, কিন্তু আসলে যে এইখান থেকেও যে কত রেমিটেন্স আসছে আমাদের যারা বাইরে চাকরি করছে বা শিপে আছে, প্রাইভেট শিপ হোক, সরকারি হোক, বিদেশি শিপ হোক, দে আর আর্নিং ফরেন কারেন্সি। এটা একটা ফরেন কারেন্সি আর্নার মেশিন যদি আমি বলি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বানভাসী মানুষকে উদ্ধার করে তাদের খাদ্য সহায়তার কাজ করা হচ্ছে। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যা কবলিত খন্দকপাড়া আশ্রয় কেন্দ্রের বানভাসী মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার পর সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। বন্যা দুর্গতদের কৃষি এবং গৃহ পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দলের নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করে যাচ্ছে। বন্যার্তদের জন্য ত্রাণ তৎপরতা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, এবারের পূজা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ইতোমধ্যে যে উদ্যোগ নিয়েছে তাতে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা 5 দিন বন্ধ থাকবে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থাকবে স্বাভাবিক। সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর সজীব নাজির বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত ওই 5 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 14 অক্টোবর থেকে যথারীতি আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হবে। সিলেটে বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা। দুপুরে সিলেট নগরীর চৌহাট্টায় অবস্থিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী কর্মকর্তা এবং কর্মচারী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা চৌহাট্টা আম্বরখানা সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা নানা দাবি সংক্রান্ত ব্যানার এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং চাকরি নিয়মিতকরণের দাবি জানান আন্দোলনকারীরা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মোংলায় মন্দির পরিদর্শন করেছে নৌবাহিনীর একটি প্রতিনিধি দল। এছাড়া নিরাপত্তায় এখানকার 32টি মন্দিরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নৌবাহিনী। দুর্গাপূজা উপলক্ষে কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রয়েছে নৌবাহিনীর গোয়েন্দা তৎপরতা। বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাটির অধিনায়ক কমান্ডার মোহাম্মদ তৌহিদুল হক ভুইয়া। বিএনপি কর্মী আমিনুল হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে
5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর ও আমিনুলকে আদালত 3 দিনের রিমান্ডে দিয়েছে। এ সময় কোর্ট এলাকায় আসামিদের উপর ডিম নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে। আবির আহমেদের রিপোর্ট। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে আদালতে তোলার সময় ডিম ছড়ে বিএনপি কর্মীরা, দেয়া হয় স্লোগান। এ সময় পুলিশ আদালতের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মাহবুবুল হক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার প্যাচিস সরকারের একজন দোসর এবং সে গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। অপর 2 আসামি সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আরো 2 জন আসামি আমিনুল ইসলাম খান, আরো ছিল নজিবুর রহমান তদন্তকারী কর্মকর্তা, তাদের জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রিমান্ডে সুপ্রিম কোর্টের বিধি পালনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে কোর্ট এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের ঘটনাও ঘটে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে। বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওএসডি করার একদিনের মাথায় সাময়িক বরখাস্ত করা হলো তাকে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সাময়িকভাবে উর্মির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে পোস্ট দেওয়ার পর দেশজুড়ে সমালোচনা ঝড় ওঠে। এর জের ধরে অবশেষে সাময়িক বরখাস্ত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। বর্তমান সরকারের কাছে আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করেছেন আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ। সেই সাথে বিচার নিশ্চিতে তার সহপাঠীদের সাহায্য চান তিনি। সোমবার রাজধানী পলাশী মোড়ে আবরার ফাহাদের স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানান তিনি। স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের গণরুম ও গেস্ট রুমে নির্যাতনের কথা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, সেই রুমগুলো ছিল সাধারণ শিক্ষার্থীদের দাস বানানোর ঘর। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সুযোগ এসেছে ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের। বক্তারা বলেন, ভারতের সাথে বিরোধিতা নয়, বরং প্রতিবেশীর প্রতি জুলুমের বিরোধিতা করে বাংলাদেশের মানুষ। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার হয়নি, তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আগুন থাকবে, আর আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য। তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে, অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে জাপান বিনিয়োগ করবে। এটি সহ সোমবার একনেক সভায় 24,413 কোটি টাকা ব্যয়ে
4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে 7,746 কোটি 66 লাখ টাকা, আর বিদেশি ঋণ ও অনুদান 16,012 কোটি 33 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 653 কোটি 95 লাখ টাকা। উপদেষ্টা আরও বলেন, সারা দেশে সরকারি গাড়ির হিসাব করে গাড়ির উপযোগিতা ও জীবনকাল কম হয় কেন তা খতিয়ে দেখা হবে। ঢাকার বাইরে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, একনেকে প্রকল্প পাশ হয়েছে, কোনো সরকার ইচ্ছা মতো যাতে তা পরিবর্তন করতে না পারে সেজন্য নীতিমালা করা হবে। দেখে দেখে কোনগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রকল্প, কোনগুলো রাজনৈতিক প্রকল্প হলেও অনেক দূর খরচ হয়ে গেছে, একবার খরচ হয়ে গেলে ওগুলোকে তো শেষ না করলে পুরো টাকাটাই বাকি হয়ে যাবে। আর যেই প্রকল্পগুলো একটু শুরু হয়েছে, এটা যা খরচ হয়েছে এটা মেনে নিয়েও যদি শেষ করে দেওয়া যায় তাহলেই ভালো। এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওনারা খুব দক্ষতার সাথে সেটা করছেন বলে আমার বিশ্বাস। কারণ আমার কাছে যে প্রকল্পগুলো এখন আসছে সেগুলোর মধ্যে আর ওই রকম প্রকল্প আমি দেখছি না। এ কারণে আমি এগুলো NECতে নিয়ে যেতে চাচ্ছি। এই প্রক্রিয়াটা আমি আরো দ্রুত করতে চাচ্ছি। 53 বছরে সব জঞ্জাল মুক্ত করে নতুন বাংলাদেশ গড়তে হবে জানিয়ে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শামীম এস মুর্শিদ বলেছেন, এজন্য শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 105 শিশু শহীদের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। নূর হোসেনের আরেকটি রিপোর্ট। এবারের বিশ্ব শিশু দিবসের আয়োজন ছিল একেবারেই ভিন্ন। শিশু দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারানো 105 শিশু শহীদের পরিবারের সদস্যদের নাম ঘোষণা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে 105 শিশুর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সহ অতিথিরা। সম্মাননা নিতে এসেও কান্না থামাতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। আমার একমাত্র ছেলের বুকের মধ্যেখানে একটা গুলি বুলেটেই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল। আজকে যারা এই বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে তাদের প্রতি আমাদের একটু চাওয়া, এসব শহীদ সকল শহীদদের দিকে একটু দৃষ্টি দেন। সম্মাননা তুলে দিয়ে শারমিন এস মুর্শিদ বলেন, ব্যক্তিগত স্বার্থের জন্য যারা বছরের পর বছর অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি, তরুণরা তাদের প্রত্যাখ্যান করেছে। গত 15 বছর এটাকে আমরা কফিনের শেষ পেরেক বলে না, কফিনে পেরেক দিতে হয়। এই কফিনের শেষ পেরেকগুলো আমরা ঠুকেছি গত 15 বছরে। আমরা দায়িত্ব নিইনি, এবং দায়িত্বটা নিইনি সেইভাবে আমরা মুখ ফিরিয়ে থেকেছি। আপনারা যারা অভিভাবকরা আছেন তারা যে কষ্ট পাচ্ছেন এবং যে বিচার চাইছেন, সেই বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া, এবং সেই বিচার হতে হবে। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। আগামী 15 অক্টোবর HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। SSC বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে অর্থাৎ বিষয় ম্যাপিং করে এবার হচ্ছে HSC বা সমমানের পরীক্ষার ফলাফল। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছিলেন, যেসব বিষয় পরীক্ষা হয়েছিল সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে, আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে SSC বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এই প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী SSC-তে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, HSC-তে সেই বিষয়ে থাকলে তাতে SSC-তে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। চিকিৎসা শাস্ত্রে অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল জিতেছেন 2 মার্কিন বিজ্ঞানী, ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রাফকুন।
সোমবার নরওয়ে থেকে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। বলা হয়, মাইক্রো RNA আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। ভিক্টর অ্যামব্রোস 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ে ন্যাচারাল সায়েন্সের প্রফেসর হিসেবে কাজ করছেন। অন্যদিকে গ্যারি রাফকুন 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে প্রধান গবেষক হন। বর্তমানে এখানে জেনেটিক্সের প্রফেসর হিসেবে কাজ করছেন তিনি। আগামী 11 অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসানের অবসরের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএলে উইকেট আন্তর্জাতিক মানের বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড প্রধান। রিপোর্ট কুশল ইয়াসিরের। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের পরই দেশের মাটিতে সাকিব আল হাসানের অবসরের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদও দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাকিবকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাকিব ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। সো এটা আমরা নিতে পারবো। টি-20তে ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটাররা ক্রিকেটারদের মতে ঘরোয়া ক্রিকেটের মন্থর গতির পিচের কারণে এমনটা হচ্ছে। আগামী বছরের শুরুতে হতে চলা বিপিএল এর উইকেট আন্তর্জাতিক মানের করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। আমি এবার আই উইল মেক শিওর টি-20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। আইসিসির গ্লোবাল টি-20 সুপার লিগে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলবে না, তার বদলে রংপুর রাইডার্স খেলবে টুর্নামেন্টে, এমন সিদ্ধান্ত এসেছে এদিনের সভায়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।